সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জুয়েল কিবরিয়া স্যার, জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তো আজকে যে টপিকটি নির্ধারণ করেছি আজকের ক্লাসের জন্য সেটি হচ্ছে জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্ন। তোমরা কেউ কেউ আমাকে অনুরোধ করেছিলে এবং এটি যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে অতি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বিশেষ করে জবের পরীক্ষার জন্য, ঠিক আছে, এবং একাডেমিক কিছু কিছু পরীক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে এই টপিকটা নিয়ে কথা বলছি, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন বা বিরাম চিহ্ন। ঠিক আছে, আমি চেষ্টা করব যাতে অল্প সময়ে অত্যন্ত সুন্দরভাবে এই ক্লাসটি বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে, যাতে তোমাদের আর কখনোই এই জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন নিয়ে কোনো সমস্যা না থাকে ইনশাল্লাহ। তো আমরা আবার বলছি, তাহলে কথা না বাড়াই শুরু করছি। দেখো, যে জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্ন এর জনককে, একটি প্রশ্ন এমন হয় দেখবে, জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্নের জনককে? জনক হচ্ছে নিশ্চয় তোমরা জানো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন বা বিরাম চিহ্নের জনককে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে জ্যোতি চিহ্নের প্রয়োগ করেছিলেন শিক্ষার্থী বন্ধুরা? 1847 সালে। বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হয় কত সালে? জ্যোতি চিহ্নের প্রয়োগ ঘটানো হয় কত সালে? ছেদ চিহ্নের প্রয়োগ ঘটানো হয় কত সালে? 1847 সালে। কে প্রথম প্রয়োগ করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কোন গ্রন্থে প্রথম প্রয়োগ ঘটানো হয়? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি কার লেখা? হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। তাহলে বাংলা ভাষায় জ্যোতি, ছেদ বা বিরাম চিহ্নের প্রথম প্রয়োগ ঘটেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কত সালে? 1847 সালে। কোন গ্রন্থে? বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে। ঠিক আছে, এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয় জানো যে বাংলা ভাষার জন্ম তো 1847 সালে না, বাংলা ভাষার জন্ম 650 সালে বা 950 সালে। তাহলে চর্যাপদ লেখা হয়েছে 650 থেকে 1200 সাল। শ্রীকৃষ্ণ কীর্তন লেখা হয়েছে মধ্যযুগে, তাই না? মঙ্গল কাব্যগুলি লেখা হয়েছে। তো ওই সমস্ত সাহিত্যে কি জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্ন ছিল না? 1847 আগে বাংলা ভাষায় যত সাহিত্য রচিত হয়েছে সেই সাহিত্যগুলিতে কোনো বিরাম চিহ্ন তাহলে ছিল না? ছিল না? কি মনে হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো বিরাম চিহ্নের জনক বা বিরাম চিহ্নের প্রয়োগ ঘটালো প্রথম 1847 সালে। তার মানে 1847 সালের আগের যে গ্রন্থগুলি সেগুলোতে কি তাহলে জ্যোতি চিহ্নের ব্যবহার ছিল না? ছিল। কি ছিল? দাড়ি ছিল, দাড়ি। দাড়ি, এই দাড়িকে বলা হয় আদি বিরাম চিহ্ন। কি বিরাম চিহ্ন? আদি। লিখে নাও, বাংলা ভাষার আদি বিরাম চিহ্ন কোনটি? বাংলা ভাষার আদি বিরাম চিহ্ন হচ্ছে কি? দাড়ি, আদি বিরাম চিহ্ন। কিংবা এমন যদি প্রশ্ন করে যে বিদ্যাসাগরের পূর্বে, ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জ্যোতি চিহ্ন প্রচলনের পূর্বে কোন জ্যোতি চিহ্নের ব্যবহার হতো বা অস্তিত্ব ছিল? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1847 সালে জ্যোতি চিহ্নের প্রয়োগ ঘটালেন বা প্রচলন ঘটালেন, কিন্তু তার পূর্বে থেকেও বাংলা সাহিত্যে একটি জ্যোতি চিহ্নের প্রচলন ছিল, সেটার নাম কি? দাড়ি। আর এই দাড়ি ছিল দুই রকম দেখতে, একটা ছিল সিঙ্গেল দাড়ি, একটা ডাবল দাড়ি, মানে একটা পাতলা দাড়ি আর একটা কি সাপ দাড়ি বা ঘন দাড়ি। জি, তাহলে একটা সিঙ্গেল দাড়ি, একটা ডাবল দাড়ি। দেখবেন প্রাচীন যুগের বা মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন বা মঙ্গল কাব্য বা এই টাইপের সাহিত্যে দেখবেন কি প্রথম লাইনের শেষে এক দাড়ি, দ্বিতীয় লাইনের শেষে দুই দাড়ি, তারপরে লাইন আবার এক দাড়ি, দুই দাড়ি, এইভাবে ব্যবহার ছিল। তো যাই হোক, এই দাড়িকে বলে আদি বিরাম চিহ্ন। এখন প্রশ্ন হলো, তাহলে বাংলা ভাষায় তাহলে দাড়ি বাদ দিয়ে বাকি যে বিরাম চিহ্নগুলো সেগুলো বিদ্যাসাগর প্রয়োগ ঘটিয়েছিলেন 1847 সালে। এখন প্রশ্ন হলো, বাংলার সাথে বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? বাংলা ভাষায় বিরাম চিহ্নের সংখ্যা কয়টি? উত্তর দিবেন 11টি। উত্তর দিবেন কি? 11টি। তবে কোনো কোনো বইয়ে 12টি আছে, কোনো বইয়ে 14টি আছে, কোনো বইয়ে 18টি আছে। নানান উত্তর বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম তথ্য দেওয়া আছে, বিভ্রান্ত হওয়ার দরকার নাই। আমি যেটি বলছি সেটি শুনে নেন যে বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন বা বিরাম চিহ্নের সংখ্যা 11টি। কি কি একটু দেখে নেই। দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, কোলন, ড্যাশ এবং কি কোলন ড্যাশ। ঠিক আছে, এর সাথে কমা, তারপরে ইনভার্টেড কমা,
সেমিকোলন, হাইফেন, ইলেক বা লুপ চিহ্ন এবং ব্র্যাকেট বা বন্ধনী। এগুলো হচ্ছে বাংলা ভাষার বিরাম চিহ্ন। দেখেন, একটু সম্ভব হলে একটু লিখে নেন অথবা মনে রাখেন, ঠিক আছে? তাহলে বাংলা ভাষায় বিরাম চিহ্নগুলো একটু দেখেন, চিনে নেন। এটা দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন বা প্রশ্ন চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন, এটার নাম কি কোলন। তারপর এটা কি ড্যাশ, না ড্যাশ, জি এটা হচ্ছে ড্যাশ। আর এইটা দেখেন একই রকম দেখতে, অনেকটা একই রকম, একটা টান, কিন্তু পার্থক্য কি একটু বড় টান, একটা একটু ছোট টান, মনে থাকবে? এটির নাম কি ড্যাশ, এটির নাম ড্যাশ, আর এটির নাম হাইফেন। প্রশ্ন হবে নিচের কোনটি ড্যাশ বা নিচের কোনটি হাইফেন, কিংবা একটা টান দিয়ে বলবে এটি কোন বিরাম চিহ্ন। তাহলে একটু লক্ষ্য করবেন, যদি টানটা একটু বড় সাইজের হয় তাহলে এটি ড্যাশ, আর যদি ছোট সাইজের হয় তাহলে হাইফেন, জি। আর এটির নাম হচ্ছে কোলন ড্যাশ, এটির নাম কি কোলন ড্যাশ। তারপর এটা হলো কমা, এটির নাম হচ্ছে ইনভার্টেড কমা, যার বাংলায় বলে উদ্ধরণ চিহ্ন। এটি ইনভার্টেড কমা ইংরেজিতে এই নামটি প্রচলিত, কিন্তু এটির বাংলার নাম উদ্ধরণ, উদ্ধরণ, জি। রস্যউ দয়ে ধয়ে রমূর্ধন, উদ্ধরণ বা কোনো বইয়ে লেখা আছে উদ্ধৃতি, উদ্ধরণ বা উদ্ধৃতি চিহ্ন। তারপর এটির নাম হচ্ছে সেমিকোলন, তারপর এটির নাম হচ্ছে হাইফেন, এটির নাম হচ্ছে ইলেক বা লুপ চিহ্ন। কি নাম এটির? এটির নাম হচ্ছে ইলেক বা লুপ চিহ্ন। আর এটিতে আপনারা চিনেন ব্র্যাকেট বা বন্ধনী, ব্র্যাকেট বা বন্ধনী, ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এবার দেখি যে এগুলির দুটো জিনিস এখান থেকে আমাদের জানতে হবে, দুটো জিনিস। আচ্ছা এখন দেখেন তো এখানে 12টি সংখ্যা হয়েছে, কিন্তু দেখেন একটু, এটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমি কিন্তু সংখ্যা বলেছি 11টি, সংখ্যা কয়টি বলেছি? 11টি। লিখেছি কয়টি? 12টি। তাহলে বললেন স্যার আপনি বললেন 11টি উত্তর দিব, আবার লিখলেন 12টি, তা আপনি তো দেখি ক্লাসের মধ্যে এমনি কনফিউশন দূর করার বদলে আরো কি কনফিউশন বাড়াচ্ছেন। না, আসলে কয়টি বলবেন? 11টি, সংখ্যা 11টি। এই যে এই বিরাম চিহ্নটিকে সংখ্যায় গণনা করা যাবে না, সংখ্যায় গণনা করা যাবে না। কেন সংখ্যায় গণনা করা যাবে না? এই যে দেখেন, এটি হলো কোলন আর এটি হলো ড্যাশ, এই দুটো মাল আবার এখানে এসে কোলন ড্যাশ, তার মানে এটি আলাদা কোনো বিরাম চিহ্ন নয়। কোলন ড্যাশ আলাদা কোনো বিরাম চিহ্ন নয়। কি এই কোলন আর ড্যাশ দুটি বিরাম চিহ্ন কি করেছে? একসাথে যুক্ত হয়ে এটি তৈরি করেছে। এটিকে সংখ্যায় গণনা করা যাবে না। আরো যদি বুঝতে না পারেন, দেখেন আমরা বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি বলি? 50টি, নাকি বলেন 52টি বা 60টি? বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি? 50টি। এখন আপনি যখন লিখবেন ক্ষমা, এই যে যুক্ত এটি কি আপনার বর্ণমালায় আছে? এই বর্ণটি কি আপনার বর্ণমালায় আছে? নাই, কিন্তু আপনি ব্যবহার করছেন। তাহলে এটিকে আপনি সংখ্যায় গণনা করবেন, বর্ণমালার সংখ্যায়। আপনি যখন কাঞ্চন লিখছেন, কাঞ্চন, এই বর্ণটিকে আপনার বর্ণমালায় আছে? বর্ণমালার মধ্যে না। এরা কি তাহলে এরা ওই যে বর্ণমালা যে 50টি বর্ণ বা বর্ণমালা 39টি ব্যঞ্জন, তারা একজন আরেকজনের সাথে যুক্ত হয়ে ব্যঞ্জনগুলি তৈরি করছে। এদেরকে ব্যবহার করা যাবে, প্রয়োগ করা যাবে, কিন্তু বর্ণমালার সংখ্যার মধ্যে গণনা করা যাবে না। যদি গণনা করেন তাহলে তো 50টি বর্ণ না, 150টি হবে। তাহলে এটি আমরা ব্যবহার করব, প্রয়োগ করব, বোঝা গেছে? কিন্তু সংখ্যায় এটিকার, আবার এখানে কোলন একবার ধরলাম, ড্যাশ ধরলাম, আবার এটিকে আরেকটি সংখ্যায় গণনা করব, এই দুটো মিলে আবার একটা কি কোলন ড্যাশ। তো তারপরেও যদি কোনো প্রশ্নে এমন হয় যে ব্যবহারিক দিক থেকে বা প্রয়োগের দিক থেকে বা প্রয়োগগত দিক থেকে বিরাম চিহ্ন কয়টি, তাহলে বলবেন 12টি। বা বাংলা ভাষায় কয়টি বিরাম চিহ্নের প্রয়োগ ঘটানো হয় বা ব্যবহার করানো হয়, তাহলে ব্যবহার বা প্রয়োগ করা হয় 12টি, কিন্তু বিরাম চিহ্নের সংখ্যা কয়টি বা বিরাম চিহ্ন কয়টি, উত্তর দেবেন 11টি। কনফিউশন আসলে নাই, আপনি বোঝেন না, বুঝতে পারেন না, কিংবা কোনো কোনো বইয়ে যারা এই বিষয়গুলো ক্লিয়ার করেনি বা করতে পারেনি। জি, তাহলে বিরাম চিহ্নের সংখ্যা 11টি, কিন্তু ব্যবহার করা বা প্রয়োগ করে 12টি। কেন? যে একটা হচ্ছে যৌগিক বা যুক্ত বিরাম চিহ্ন। এই বিরাম চিহ্নটার নাম কি? যুক্ত বিরাম চিহ্ন। কোলন আর ড্যাশ মিলে কি কোলন ড্যাশ। ধন্যবাদ। এখন এখান থেকে আমাদের লাগবে দুটো জিনিস, একটা হচ্ছে কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয় আর কোনটি কথায় বসে, তাহলে শেষ ক্লাস। জি,
কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়? বিভিন্ন সালের কোশ্চেনে দেখবেন বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক ক্লাস রিক্রুটমেন্ট সহ এসএসসি পরীক্ষায় বিরাম চিহ্ন আছে। ইন্টারমিডিয়েট ক্লাসে নাই, তবে নবম দশম শ্রেণী কিংবা এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু বিরাম চিহ্ন থেকে প্রশ্ন হয় যে কোন বিরাম চিহ্নে কতটুকু থামতে হয়। আচ্ছা দেখেন, এই যে দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এই তিনটি বিরাম চিহ্নকে বলা হয় কি? পূর্ণচ্ছেদ। কি বলা হয়? জি, পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ। পূর্ণচ্ছেদ কয়টি? উত্তর দিতে হবে তিনটি। পূর্ণচ্ছেদ দাড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন, তিনটি বিরাম চিহ্নের নাম কি? পূর্ণচ্ছেদ। কেন পূর্ণচ্ছেদ? পূর্ণচ্ছেদ কি? তাহলে পূর্ণ বাক্যের পরে বসে। যেই বিরাম চিহ্ন পূর্ণ বাক্যের শেষে বসে, দাঁড়ি আপনি বাক্যের যে কোনো জায়গায় দিতে পারবেন। কোথায় দিতে হবে? বাক্যের শেষে। তার মানে দাঁড়িয়ে দিলে বুঝতে হবে বাক্য শেষ। আমি তোমাকে বলে দাঁড়িয়ে দেওয়া যাবে? আমি ভাত বলে দাঁড়িয়ে দেওয়া যাবে? আমি ভাত খাই, দাঁড়িয়ে দিতে হবে। আমি তোমাকে ভালোবাসি বলে দাঁড়িয়ে দিতে হবে। দাঁড়িয়ে পূর্ণ বাক্যের শেষে। প্রশ্নবোধক চিহ্ন জি বাক্যের শেষে। বিস্ময়সূচক চিহ্ন বাক্যের শেষে না শুরুতে। অনেকে ভুল করে। ভুল করে কেমন করে? দেখেন লিখছে যে বাহ, তাই না, কি সুন্দর সকাল। এটি কিন্তু ভুল। এটি ব্যবহারগতভাবে ভুল। বাহ কি সুন্দর সকাল, এটি লেখা যাবে না। এখানে লিখতে বাহ, এরপরে দিতে হবে আপনাকে কমা। আবেগ শব্দের পরে, বিস্ময়সূচক শব্দের পরে কি? কমা। বিস্ময়বোধক চিহ্ন বসবে বাক্যের শেষে। এখানে অনেকে এখানে দেয়, আর যদি দেন তাহলে হবে, কারণ এটি তখন দুটি বাক্য হবে। এটি একটি বাক্য, এটি আরেকটি বাক্য। জি, তাহলে বাহ বাক্য শেষ, একটা বাক্য। তাহলে এখানে একটা বাক্য না, দুটো বাক্য। একটি বাহ বলে বিস্ময় শেষ, আর একটি কি সুন্দর সকাল। আহ, বিস্ময়সূচক চিহ্ন দিয়ে ফেলেছেন। আহ, জি, যদি দেন তাহলে এইটি একটি বাক্য। আহ মানে আপনার ভাব শেষ। আহ, জি, হ্যাঁ, কি মিষ্টি মেয়ে, তাহলে আলাদা। আহ, এটি একটা বাক্য। আর কি মিষ্টি মেয়ে, আসলে আপনি সেইভাবে বাক্য ব্যবহার করেন? বাক্য আপনি একটা ব্যবহার করেন যে আহ কি মিষ্টি মেয়ে, তাহলে আহ বলার পর কি করতে হবে? কমা। কি মিষ্টি মেয়ে দিয়ে বিস্ময়সূচক। তার মানে বিস্ময়সূচক চিহ্ন কোথায় বসবে? বাক্যের শেষে। তার মানে এই দাঁড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, এই তিনটি চিহ্ন বিরাম চিহ্ন কোথায় বসে? অবস্থান কোথায়? বাক্যের কি? শেষে। ফলে তিনটি বিরাম চিহ্নকে বলা হয় পূর্ণচ্ছেদ। কি বলা হয়? পূর্ণচ্ছেদ। জি, কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। দাঁড়িতে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। প্রশ্ন চিহ্ন কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। বিস্ময় চিহ্ন কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। জি, শুধু এই তিনটে চিহ্নই নয়, এমনকি নিচের যে তিনটে চিহ্ন কোলন, ড্যাশ এবং কোলন ড্যাশ, কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। জি, কোলন, ড্যাশ, কোলন ড্যাশ, 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড থামতে হয় কোন বিরাম চিহ্নে? দাঁড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন প্লাস কোলন, ড্যাশ এবং কোলন ড্যাশ। ঠিক আছে? তাকে তার প্রশ্ন হবে কোলন ড্যাশে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। কোলনে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। ড্যাশে কতটুকু থামতে হয়? 1 সেকেন্ড। আর এই তিনটা তো আগেই বলেছি। তাহলে 6টি বিরাম চিহ্নে 1 সেকেন্ড থামতে হবে। দেখেন, আচ্ছা, কমাতে কতটুকু থামতে হয়? কমাতে কতটুকু? 1 বলার সময়। কমাতে থামতে হবে কতটুকু? 1 বলার সময়। 1, যে কমাতে থামতে হবে 1 বলার সময়। 1 বলতে যতটুকু সময় লাগে। 1 কমাতে কতটুকু থামতে হবে? 1 বলতে যতটুকু সময় লাগে। আচ্ছা, কমাতে বেশি থামতে হয় না দাঁড়িতে? বেশিক্ষণ থামতে হয় কমাতে না দাঁড়িতে? দাঁড়িতে। আচ্ছা, আমি 1 বলতে আমার কতটুকু সময় লাগবে? আমি যদি এইভাবে বলি 1 সেকেন্ড লাগলো না বেশি লাগলো? আপনি আরো আরাম করে বলতে পারেন 1। কতটুকু সময় লেগেছে? 1 সেকেন্ড না। তাহলে 1 কতক্ষণে বলতে হবে সেটা কি কেউ বলে দিয়েছে? বলে দেয়নি, কিন্তু এর একটা হিসাব আছে। কতটুকু 1 বলতে হবে, এত আরাম করে না। 1 সেকেন্ডে 4 বার 1 বলা যাবে, অর্থাৎ আসলে এটার সময় হলো 1 এর 4 সেকেন্ড। জি,
এমন ভাবে এক বলিয়েন না যে এক বলতে 3 সেকেন্ড বা 5 সেকেন্ড 10 সেকেন্ড সময় লাগে। এক বলার সময় মানে হচ্ছে 1 সেকেন্ডে 4 বার এক বলা যাবে, এমন করে এক বলতে হবে, এক 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 একে 4 সেকেন্ড। এই কমাকে বলা হয় স্বল্পচ্ছেদ। কি বলা হয়? স্বল্পচ্ছেদ বা পাদচ্ছেদ। লিখে নেন, এই কমাকে কি বলা হয়? কমাকে বলা হয় স্বল্পচ্ছেদ। স্বল্পচ্ছেদ বা এর অপর নাম কি? পাদচ্ছেদ। দেখবেন অতি সাম্প্রতিক কোন একটা বিসিএস এসছে যে নিচের কোনটি পাদচ্ছেদ, নিচের কোনটি পাদচ্ছেদ। তাহলে কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ, কমার অপর নাম স্বল্পচ্ছেদ। স্বল্পচ্ছেদ কেন? ওই যে অল্প থামতে হয়, 1 সেকেন্ডের বা 4 ভাগের 1 ভাগের জন্য স্বল্পচ্ছেদ, খুব অল্প সময় থামতে হয়। আর পাদচ্ছেদ কেন? পদের পরে পরে। কার পরে? পদের পরে। আমি যখন ব্যবহারটা বলবো আমি তখন কতটুকু থামতে হয় সেটি বলছি, যখন আমি প্রয়োগটা বলবো তখন আমি বুঝাই দেবো কেন পাদচ্ছেদ। জি, এবং ইনভার্টেড কমাতেও থামতে হয় এক বলার সময়। কমা এবং ইনভার্টেড কমা, কমা এবং ইনভার্টেড কমা এই দুটোতে থামতে হবে কতটুকু? এক বলার সময়। জি, কমাতেও এক বলার সময়, ইনভার্টেড কমাতেও এক বলার সময়। সেমিকোলনে থামতে হয় কতটুকু? এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময়। সেমিকোলনে এক বলার দ্বিগুণ সময় মানে কমার ডাবল আর দাঁড়ির অর্ধেক। জি, কমার চেয়ে কমাতে এক বলার সময় আর সেমিকোলনে এক বলার দ্বিগুণ, 2 বার 1। কিন্তু তার মানে 2 বার 1 মানে 1 সেকেন্ডের চেয়ে বেশি না। জি, দাঁড়িতে 1 সেকেন্ড, তাহলে এই সেমিকোলনে কতটুকু? হাফ সেকেন্ড। জি, সেমিকোলনে হাফ সেকেন্ড, কমাতে কি এক বলার মানে এক বলার সময় 1/4 সেকেন্ড, আর দাঁড়িতে 1 সেকেন্ড, তাহলে এটা হাফ সেকেন্ড। এটার নাম হচ্ছে অর্ধচ্ছেদ। এটার নাম কি? এটার নাম হলো অর্ধচ্ছেদ। সেমিকোলনের অপর নাম কি? হাফ সেকেন্ড থামতে হয়। অর্ধেক সেকেন্ড এজন্য অর্ধচ্ছেদ, পূর্ণ সেকেন্ড পূর্ণচ্ছেদ, আর যেটা 1/4 সেকেন্ড সেটার নাম কি? স্বল্পচ্ছেদ। জি, তাহলে এই সেমিকোলনের অপর নাম কি? অর্ধচ্ছেদ। কতটুকু থামতে হয়? হাফ সেকেন্ড, বা ব্যাকরণে বলা আছে এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময়। জি, এরপরে একটা ছিল হাইফেন। দেখেছেন হাইফেন? জি, মুছে গেছে। এর মধ্যে হাইফেন যেটা বলেছিলাম ড্যাশের মতো, শুধু ড্যাশটা একটু বড় টান, হাইফেন একটু ছোট টান। ঠিক আছে, কিন্তু ড্যাশে থামতে হয় 1 সেকেন্ড, মনে আছে? হাইফেনে কতটুকু? হাফ সেকেন্ড না 1/4 সেকেন্ড। হাইফেনে থামার দরকার নাই, থামার দরকার নাই। ইলেক বা লোপ চিহ্নে থামার দরকার নেই, ব্র্যাকেট বা বন্ধনীতে থামার দরকার নেই। মানে এই চিহ্ন তিনটাতে থামতে হয় না। প্রশ্ন হয় কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? কোন বিরাম চিহ্নে থামতে হয় না? কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? তার উত্তর দিবেন হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনী। হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, ব্র্যাকেট বা বন্ধনীতে থামার প্রয়োজন নেই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ওকে, ধন্যবাদ। তো আমি আর এই ব্র্যাকেট বা বন্ধনী বা 3 প্রকার। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। বন্ধনী কয় প্রকার? বলবেন 3 প্রকার। অনেকে এই বন্ধনী 3টাকে আলাদা বিরাম চিহ্ন ধরেছে। ওই যে যারা 14টা 18টা মনে আছে, একজন কোনো বা 18টি বিরাম চিহ্ন, আসলে 18টি না, বিরাম চিহ্ন 11টি, সংখ্যার দিক দিয়ে 11টি, ব্যবহারিক দিক দিয়ে কি ব্যবহার করতে দিক দিয়ে 12টি। এখন এই যে বললাম যে বন্ধনী আবার 3 রকমের হতে পারে। বন্ধনী 3 রকমের, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা 2 রকম আছে, জানেন তো? ইনভার্টেড কমা 2 রকমের, ডাবল ইনভার্টেড, একটা সিঙ্গেল ইনভার্টেড। একটা ডাবল ইনভার্টেড, তাই না? এরকম করে, আবার একটাকে শুধু একটা করে দিয়ে, জি, সিঙ্গেল ইনভার্টেড। তাহলে ইনভার্টেড কি 2টা বিরাম চিহ্ন ধরবেন? ইনভার্টেড কি 2টা বিরাম চিহ্ন ধরবেন? জি, কোন কোন অগামগা জগা ভাইয়া টাইপের টিচার আছে যারা এই যে বললাম দাঁড়িয়ে কে আবার 2টা বিরাম চিহ্ন না, দাঁড়ি দাঁড়ি, দাঁড়ি একটি বিরাম চিহ্ন, দাঁড়ি আবার 2 রকমের হতে পারে, তাই না? সমাস কয় প্রকার? তাহলে কি বলবেন যে 45 প্রকার? কেন? অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রী, দ্বিতীয় তৎপুরুষ, চতুর্থ তৎপুরুষ, ভাগ তো আছে 45টা, কিন্তু আসলে সমাস কয় প্রকার? 6 প্রকার। সমাস 6 প্রকার। দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রী, অব্যয় ভাগ প্রধানত। জি, এখন বহুব্রীর আবার অনেকগুলি ভাগ, ভাগ সহ তো গণনা করবেন না।
তার মানে বিরাম চিহ্ন, দাঁড়িয়ে একটা বিরাম চিহ্ন, দাঁড়িয়ে আবার, তাই না, সিঙ্গেল দাঁড়ি, ডাবল দাঁড়ি, এই যে ইনভার্টেড কমা আবার দুইটা, সিঙ্গেল ইনভার্টেড, ডাবল ইনভার্টেড, ব্র্যাকেট বা বন্ধনী আবার 3 প্রকার, সেগুলি তো ওদের ভাগ, কিন্তু বিরাম চিহ্নকে ওই অতগুলি আবার প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদা বিরাম চিহ্ন হিসেবে গণনা করার দরকার নেই। জি, অনেকে করে এইভাবে, কেন 18টি বানিয়েছে কেউ, কেন 14টা বানিয়েছে, কেন কেউ 16টা বানিয়েছে, এই যে ভাগ, তো ভাগ আপনি গণনা, ভাগ বন্ধনীর ভাগ 3টা, ঠিক আছে। জি, তো আজকের ক্লাস যেহেতু সংক্ষিপ্ত করব আমি, বা শুধু সময়টা চিহ্নটা চিহ্নিয়ে রাখলাম এবং আপনাদের যে কতটুকু থামতে হয় বললাম। যদি আপনারা রিকোয়েস্ট করেন বা জানতে চান তাহলে আমি ব্যবহারটা জানাবো, যদি প্রয়োজন মনে করেন বা গুরুত্ববহ মনে করেন, যারা জানতে চান, তাহলে আমি আগামী দিন আপনাদের কি করব, ব্যবহার, কোথায় কমা বসে, কোথায় সেমিকোলন বসে, কোথায় বিস্ময়সূচক চিহ্ন, কোথায় কোলন, কোথায় ড্যাশ ইত্যাদি জানাবো। আর যদি প্রয়োজন না মনে করেন, কমেন্টস না করেন, তাহলে আর জানানো আমি প্রয়োজন মনে করবো না। জি, তা আপনাদের আমি ইয়ের অপেক্ষায় থাকলাম। যদি আপনারা এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করবেন, লাইক করবেন, এবং বিরাম চিহ্নের ব্যবহার বা প্রয়োগের ক্লাস যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে লিখবেন। আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে আমি আর ব্যবহারের ক্লাসটা দিব না। জি, ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।